পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তার সাথে আরও কয়েকজন মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান বেশ মহাসমারোহে হলো এবং সেখানে এই যে নরেন্দ্র মোদী দেখেন জনগণের উদ্দেশ্যে কীভাবে সম্মান জানাচ্ছেন। উনি একেবারে মাথা নিচু করে ওই যে এটাকে কি বলে সাংগাষ্টে প্রণাম এরকম কি জানি বলে আর কি, তো সেটাই উনি কিন্তু করছেন। জনগণের উদ্দেশ্যে উনি একেবারে মাথা মাটিতে ঠেকিয়ে কিন্তু সম্মান জানালেন, কৃতজ্ঞতা জানালেন বাংলার জনগণকে যে তারা অসাধ্য সাধন করেছে, তারা পশ্চিম বাংলার ক্ষমতা থেকে লুটেরা, বদমাশ, দুর্নীতিবাজ এবং দেশবিরোধী শক্তিকে একেবারে সমূলে উৎখাত করে দিয়েছে। তো এখানে ফটোকার্ড যেখানে আমি পাইলাম, যে বা যিনি এই ফটোকার্ডটা তৈরি করছেন, এখানে চমৎকার একটা বক্তব্য দেখলাম যে নিচে আছে এবং এই বক্তব্যটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রণিধানযোগ্য। এখানে কি বলা হচ্ছে যে দিস ইজ হাউ Narendra Modi thanked the people of Bengal during oath-taking ceremony, not because they helped the BJP win election, but because they saved Bharat. মানে বুঝতেই তো পারছেন কি বলছে। এইটা বস্তুত নরেন্দ্র মোদী ওই যে সাংগাষ্টে প্রণাম করে জনগণকে খালি ধন্যবাদ উনি দেন নাই যে বিজেপিকে যে তারা ক্ষমতা আনলো, মানে এই জন্যে উনি ধন্যবাদ দিলেন তা না। বস্তুত উনি ধন্যবাদ দিলেন বাংলার জনগণকে, অর্থাৎ পশ্চিম বাংলার জনগণকে, যে তারা বস্তুত এই ইলেকশনের মাধ্যমে তারা ভারতকে বাঁচালো, মানে ইন্ডিয়াকে বাঁচালো। তো এখন প্রশ্ন হলো যে কিভাবে ইন্ডিয়াকে বাঁচালো। এখানে গণতান্ত্রিক ধারায় ইলেকশন হবে, একদল জিতবে একদল হারবে। তো একদল জিতে গেলে তারা ভারত বাঁচায়, আর আরেক দল জিতে গেলে তারা ভারতকে ধ্বংস করে, অথবা আর একদল মানে হেরে গেলে ভারত রক্ষিত হয়। মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই না? অবশ্যই গভীরভাবে চিন্তারও একটা বিষয় এবং এর মধ্যে মাহাত্ম্য নিহিত আছে। এখন আমি নিজে একটু চিন্তা করলাম যে আসলে ঘটনাটা কী। সেটা হলো যে দেখেন যে 1947 সালে ধর্মের ভিত্তিতে, মানে হিন্দু আর মুসলমান, ভারতবর্ষ বিভক্ত হয়ে দুইটা দেশ পরিণত হয়। ভারত তো হয় হিন্দুদের দেশ, পাকিস্তান মুসলমানদের দেশ, এটাই তো। কিন্তু এইখানে ইন্টারেস্টিংলি ভারত একেবারে গোড়াগুড়ি থেকেই তারা কিন্তু ধর্মনিরপেক্ষতার নীতি নিয়ে, সেই জওহরলাল নেহেরু ধর্মনিরপেক্ষতার নীতি এবং গণতন্ত্রের নীতি নিয়ে এই ভারতকে পরিচালিত করে আসছিলেন এবং সেটা সেই সময়ের যুগ সাপেক্ষে এটা কিন্তু একটা ভালো উদ্যোগ ছিল এবং এটাই তো হওয়ার কথা। যে কোনো দেশ গণতান্ত্রিক হবে, ধর্মনিরপেক্ষ হবে, উদার হবে, এটাই তো হওয়া উচিত এবং তাহলেই সেনা প্রগতিশীলতার দিকে এগিয়ে যাওয়া যায়, যেখানে নাকি প্রত্যেকটা নাগরিকের সমান মর্যাদা, সমান সুযোগ, অধিকার, এটাই তো হওয়া উচিত। কেউ ছোট, কেউ বড়, কারো বেশি অধিকার, কারো কম অধিকার, এটা তো হয় না। গণতান্ত্রিক সিস্টেমে তো আসলে সবার সমান অধিকার, এটাই তো মানুষ চায়। মানব জাতির ইতিহাসে, অর্থাৎ সেই প্রাগৈতিহাসিক আমল থেকে মানুষ কিন্তু তার অধিকার প্রতিষ্ঠার জন্যে কত সংগ্রাম করছে, তাই না? গোটা মানব জাতির ইতিহাসই তো বস্তুত বলতে গেলে যে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, এবং এখনও কিন্তু সেই সংগ্রাম চলমান, এমন না যে এটা থেমে গেছে। সেই দিক দিয়ে হিসাব করলে গণতন্ত্র হলো এ পর্যন্ত পরীক্ষিত সবচেয়ে বেস্ট সিস্টেম এই সমাজে সমতা প্রতিষ্ঠা, সমান মর্যাদা, ডিগনিটি প্রতিষ্ঠার জন্য। এটাই কিন্তু অর্থাৎ 1947 সালে জওহরলাল নেহেরু যে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার নীতিতে ভারত চালিত করতে চাইছিলেন, এটাকে কিন্তু আসলে ভুল বলা যায় না। কিন্তু মুশকিলটা হচ্ছে এই গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার নীতির মধ্য দিয়ে যদি শুধুই মাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠী আর সুবিধা পায় আর অন্য গোষ্ঠী যদি বঞ্চিত হয়, আবার অ্যাট দ্য সেম টাইম মনে করেন যে ভারত আর বাংলাদেশে যে ভারত আর পাকিস্তান এই যে দুইটা রাষ্ট্র হলো, তো ভারত এদিকে গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতার নীতি নিল, বাট পাকিস্তান তারা কিন্তু গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতার নীতি না নিয়ে তারা কী করলো, পাকিস্তানের যে সমস্ত হিন্দুরা ছিল, যেহেতু পাকিস্তান মুসলমানদের দেশ, তো তারা কী করলো, কায়দা কানুন করে তাদের দেশে যে হিন্দুরা ছিল তাদেরকে নানাভাবে এক্সপ্লয়েট করা শুরু করলো এবং তাদেরকে এমন কায়দা করলো যে অবশেষে তারাও কিন্তু বাড়িঘর, জায়গা জমি, সম্পদ ছেড়ে তারা কিন্তু ভারতে এসে আশ্রয় নেওয়া শুরু করলো। অর্থাৎ
পাকিস্তান এই কাজটা করতে পারলো যেহেতু তারা গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতার নীতিতে না থেকে এই কাজটা করলো। মাঝখান দিয়ে হলো কি ভারত তারা গণতন্ত্র ধর্মনিরপেক্ষতার নীতি নেওয়ার পরে এখানে যে মুসলমানরা রয়ে গেছিলো মানে ভারতে, তারা কিন্তু আর পাকিস্তানে গেল না। খালি গেল না তাই না, বরং তারা আরও সংখ্যায় বৃদ্ধি পেতে লাগলো, তাই না? তাহলে মানে কখন এই গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার নীতি ত্যাগ করতে হয় বা ত্যাগ করতে বাধ্য হতে হয়? দেখেন, যে ধর্মের ভিত্তিতে ভারত আর পাকিস্তান হলো, ভারত গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতার নীতি অনুসরণ করার ফলে তাদের দেশে ওই পাকিস্তান থেকে হিন্দুদের ভিড় জমা শুরু হলো। আবার অ্যাট দ্য সেম টাইম তাদের দেশে অবস্থিত যে মুসলমান তাদের সংখ্যা বৃদ্ধি হতে থাকলো, আর ওদিকে পাকিস্তান থেকে হিন্দুরা বিতাড়িত হতে থাকলো। তাহলে হইলটা কি? পাকিস্তান গণতন্ত্র ধর্মনিরপেক্ষতার ধার না ধরে তারা কিন্তু তাদের ধর্মীয় এজেন্ডা বাস্তবায়ন করা কিন্তু শুরু করলো। আর এদিকে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতার নীতি নিয়ে ভারত কিন্তু নিজের পায়ে নিজে কুড়া মারলো। কি বিষয়টা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি ব্যাখ্যা করেন, বিষয়টা এরকম দাঁড়ায় না। দেখেন যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই মানব জাতি হাজার হাজার বছর ধরে সংগ্রাম করছে, সেটা ভারত প্রতিষ্ঠা করলো, কিন্তু সেটা তাদের জন্য বুমেরাং হয়ে গেল, তাদের জন্য ক্ষতিকর হয়ে গেল, হার্মফুল হয়ে গেল। এবং ঠিক সেই কারণেই বস্তুত এই যে ভারতে আজকে যে বিজেপি, এটা কিন্তু ভারতের জন্য ভারত রক্ষা কবচ। কেন এই কথাটা বললাম? যে দেখেন, যবে থেকে মধ্যপ্রাচ্যের পেট্রোডলারের ফ্লোতে গোটা পৃথিবীতে যে মুসলমানরা তাদের ইসলাম নিয়ে নানা রকম প্রোপাগান্ডা, নানা রকম প্রচার প্রসারণা চালিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করে, একদিকে যেমন তারা কিছু মানুষকে উগ্র বানাচ্ছে, আবার অন্যদিকে ভুয়া মিথ্যা মন গড়া প্রোপাগান্ডা করে এই যে কী করছে, ইসলাম যে একটা সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম, সত্য ধর্ম, এরকম একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছে এবং তাদের দল ভারী করার চেষ্টা করছে, তাই না? এবং এইখানে এই গণতন্ত্রের একটা সবচাইতে বড় যে নেগেটিভ পয়েন্ট, সেটা হলো পলিটিক্যাল কারেক্টনেস। সেটা হলো যে কারো ধর্ম বিশ্বাসে আঘাত করা যাবে না, কারো ব্যাপারে কারো ধর্মীয় পরিচয়ের কারণে তাকে হেয় করা যাবে না। হোয়ারাজ মুসলিম সমাজ তারা কিন্তু পলিটিক্যাল কারেক্টনেস, যেহেতু তারা গণতান্ত্রিক না, তারা কিন্তু পলিটিক্যাল কারেক্টনেসের ধার ধারে না। তারা কিন্তু এই ভারতের গণতন্ত্র ধর্মনিরপেক্ষতার সুযোগ নিয়ে খোদ ভারতের বুকে এই মুসলিম ক্লারিক্স বা মুসলিম স্কলার যারা আছে, যেমন ধরেন জাকির নায়েক, কি দুর্দণ্ড প্রতাপে এই যে হিন্দু ধর্মের ভিতরকার সমস্ত যে অযৌক্তিক বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু একেবারে টেলিভিশন চ্যানেল খুলে ব্যাপকভাবে প্রচার করতো, তাই না? বাট পক্ষান্তরে পলিটিক্যাল কারেক্টনেসের দ্বারা আক্রান্ত হয়ে ভারতের কোনো লোকজন কিন্তু কোশ্চিনকালেও ইসলামের কোনো সমালোচনা কিন্তু করতে পারতো না। আমি নিজেও বেসিক্যালি অনেককে জিজ্ঞেস করছি, তোমরা এটা কেন করো না? কাজে না, আমরা এটা করতে পারি না, আমাদের গণতান্ত্রিক দেশ, এটা করলে মুসলমানরা খেপে যাবে। তাই বলে যে তোমাদের ধর্ম নিয়ে আলাপ আলোচনা করে সমালোচনা করে যাচ্ছে যে জাকির নায়েক সহ অন্যান্য এই যে হুজুর টুজুর দেখি, তা তোমরা খাবো না? কয় না, আমরা খেবি না, আমরা সহিষ্ণু। আরে ভাই, এই জায়গায় এই যে সহিষ্ণুতা, ভাই এটা তো আত্মবিধ্বংসী একটা বক্তব্য হলো, তাই না? কারণ হচ্ছে একতরফা একটা বিশ্বাসের ব্যাপারে একতরফা সমালোচনা হচ্ছে এবং তার ত্রুটি বিচ্যুতি বের করে দেখানো হচ্ছে। তাহলে মানুষ তো হিন্দু সনাতন ধর্মকে ফালতু মনে করবে। কিন্তু আপনি যদি তার এগেনস্টে যদি ইসলাম ধর্মের বিষয় নিয়ে যদি আলাপ আলোচনা না করেন, তার মধ্যে যে অমানবিকতা, অবৈজ্ঞানিক কথাবার্তা বা ইতিহাসগত ভুল ভ্রান্তি যেগুলো আছে, সেগুলো যদি আপনি না দেখেন, তাহলে মুসলমানরা তো তাদের ধর্মবিশ্বাসে রিজিড থাকবে। এবং ফলাফল কী হবে? হিন্দুদের শিক্ষিত ফুলাবাহিনীগুলো একটা পর্যায়ে এসে মনে করবে, ধর তাদের ধর্ম তো ভুয়া, ইসলাম ধর্ম একমাত্র খাঁটি ধর্ম। হ্যাঁ, তারাই এটা মনে করতে থাকবে, কারণ তারা তো ইসলামের ভিতরের বিভিন্ন বিষয় সম্পর্কে তারা তো জানে না, তাদের কাছে তো বলা হয় না। আপনি তো পলিটিক্যাল কারেক্টনেস দ্বারা সে রাস্তা রুদ্ধ করে দিয়েছেন গণতন্ত্রের নামে। এই পশ্চিমবঙ্গে এই গত স্বাধীনতার পর থেকে এই সুযোগটাই মুসলমানরা পেয়েছে। পক্ষান্তরে হিন্দুদের চাচাচলা সমালোচনা করা হয়েছে তাদের ধর্মের। ফলাফল এই পশ্চিমবঙ্গেও কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আর হিন্দুরা হয়ে গেছে ভয়ঙ্কর সেকুলার, তারা ধর্মবিরোধী হয়ে গেছে। এবং নট অনলি দ্যাট, হিন্দুর ঘরে জন্ম নিয়ে তারা ওই কলকাতা শহরের বুকে দাঁড়িয়ে তারা কি গরুর মাংস
রান্না করে খেয়ে বিজয় উৎসব পালন করে এবং সে কত বড় সেকুলার এটা দেখায়। বা এটা তো দেশ জাতি ধ্বংসের একটা প্রক্রিয়া। আপনি নিজের বিষয়টাকে উলঙ্গ করে দিচ্ছেন, বাট অন্যের বিষয়টা আপনি মেনে নিচ্ছেন এবং সেটাকে চাপা দিচ্ছেন, ধামা চাপা দিচ্ছেন। আবার আপনি বলতেছেন না ওদের নিয়ে কোনো কথা বলা যাবে না। তাহলে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারছেন না? অথবা বলা যায় যে আপনি কি খাল কেটে কুমিরে আনছেন না? এই কারণেই বস্তুত এই যে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা, পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা কিন্তু ঠিক এই কারণে। এখানে হিন্দুরা পরম সহিষ্ণুতা অবলম্বন করে পলিটিক্যাল কারেক্টনেস দ্বারা আক্রান্ত হয়ে তারা মুসলমানদেরকে অ্যালাউ করেছে তোমরা হিন্দু এবং হিন্দুদের ধর্ম সম্পর্কে যত ইচ্ছে খুশি সমালোচনা করো। এইগুলো শুনে শুনে হিন্দুদের যে পোলাপাইন তারা হয়ে গেছে ধর্মহীন। তারা তাদের ধর্ম সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে। পক্ষান্তরে হিন্দুদের কোনো লোক কিন্তু ইসলাম ধর্ম সম্পর্কে ন্যূনতম কোনো সমালোচনামূলক কিছু বলে না, সাহস পায় না। আর না বলতে বলতে একেবারে পুরো সাহসহীন হয়ে গেছে। ভাই এটা করে যেটা হচ্ছে আপনার সমাজটা আপনি ধ্বংস করছেন। এখানে বিষয়টা যদি এরকম হতো যে ইসলাম একটা সত্যি একটা 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 বেস্ট সিস্টেম, যেটা সমাজে প্রতিষ্ঠিত হলে সমাজে সুখ শান্তি উন্নতির বন্যা বয়ে যায়, যদি বিষয়টা এরকম হতো তাহলে কিন্তু বিষয়টা ঠিক ছিল। একটা আদর্শ, একটা আইডিওলজি, সেটা যদি সমাজে প্রতিষ্ঠিত হলে সব মানুষ সুখে থাকে, শান্তিতে থাকে, উন্নতি হয়, কারো কোনো সমস্যা না হয়, বিশৃঙ্খলা তৈরি না হয়, তখন আপনি কি ওই আইডিওলজিটা আপনি গ্রহণ করবেন না? অবশ্যই গ্রহণ করবেন, লজিক্যালি তাই না? কিন্তু ইসলাম তো কখনো এটা প্রমাণ করতে পারে নাই যে ইসলাম ইজ দ্য বেস্ট সিস্টেম। এই গোটা পৃথিবীতে 57টা মুসলিম দেশ আছে এবং তারা তো সব দেশগুলোতে, তার মধ্যে তো 20-21টা দেশ তো অলরেডি ইসলামিক শরিয়া লতে চলে। তা কোনো দেশও তো প্রমাণ করতে পারে নাই যে তাদের সিস্টেম বেস্ট, তাদের দেশ সমৃদ্ধশালী, তাদের দেশের মানুষ সুন্দর সুখে আছে। আমরা কিন্তু এরকম কোনো কিছু দেখি নাই। মানে কোনো কিছু প্রমাণ করা ছাড়াই মুসলমানরা অলওয়েজ দাবি করবে ইসলাম ইজ দ্য বেস্ট সিস্টেম। এবং অ্যাট দ্য সেম টাইম পলিটিক্যাল কারেক্টনেস দ্বারা অমুসলিমরা তারা বলছে না ইসলাম নিয়ে সমালোচনা করা যাবে না, করলে এটা রেসিজম হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম মুসলমানরা অমুসলিমদের ধর্ম নিয়ে সমালোচনা করে যাচ্ছে, সেটা কিন্তু রেসিজম না। তাহলে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারলেন না? তাহলে এইরকম একটা অবস্থায় গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা যদি আপনার সমাজে আপনি দেন, রাখেন, এটা তো আত্মঘাতী সিদ্ধান্ত। এটা তো আত্মঘাতী সিদ্ধান্ত। সব সিস্টেম তো সবসময় মানে প্রেক্ষাপট অনুযায়ী আসলে তো কাজ করে না। যেখানে ভারত বলছে আমরা গণতান্ত্রিক, আমরা ধর্মনিরপেক্ষ, বাট তার চারপাশে যে দেশগুলো আছে সেখানে সব উগ্র জঙ্গিবাদ প্রতিষ্ঠিত, তাই না? যে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, এবং প্রতিটা মুহূর্তে তারা মানে হিন্দুদের সমালোচনা করে, হিন্দু ধর্মের সমালোচনা করে। আর হিন্দুরা যদি কেউ এর মধ্যে একটু হালকা সমালোচনা ইসলামের করতে যায়, তার কল্লা কেটে ফেলে। মুসলমানদের মধ্যেও অনেকে আছে যারা নাকি ইসলাম ভালো করে জেনে বুঝে গেছে যে ওটা আসলে কী জিনিস, তারা যখন সমালোচনা করে তাদের কল্লাও পড়ে যায়। ভাই এটা কোন ধরনের কথা? এরপরেও তারা দাবি করবে দেয়ার সিস্টেম ইজ দ্য বেস্ট সিস্টেম, রাইট? তো এটা তো আত্মঘাতী সিদ্ধান্ত। এরকম অবস্থায় আপনি শুধুমাত্র ইসলামকে বাড়তে দিবেন আর আপনার আইডিওলজিটাকে আপনি সাপ্রেস করবেন, এবং আপনার আইডিওলজির ভিতরকার যে মানে মানে খারাপ বিষয়গুলো আছে সেগুলোকে আপনি মানে উন্মুক্ত করে দিবেন। তাহলে কি আপনি আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছেন না? এত ব্যাখ্যা কী কারণে দিলাম? যখনই হিন্দুত্ববাদের আদর্শে উজ্জীবিত হয়ে পশ্চিমবঙ্গের মানুষগুলা ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতা আসলো, তখন এটা খালি পশ্চিমবঙ্গকেই বাঁচায় নাই, এটা গোটা হিন্দু জাতিকে বাঁচিয়েছে এবং গোটা ভারতকেই বাঁচিয়েছে। এটাই কারণ ভারতের চতুর্পাশে হোস্টাইল পরিবেশ। এখানে আপনি গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা দিলে আপনি আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছেন। আপনার নিজের মানে ঘরের মধ্যে আপনি ওই উইফুকা ঢুকাচ্ছেন এবং বলতে চাচ্ছেন যে উইফুকা তুই আমার ঘরে ঢুকে ভিতর থেকে একেবারে কুড়ে কুড়ে খেয়ে ধ্বংস করে দে, তাই না? বিষয়টা এরকম না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।